বহু বছর আগের কথা, কোনো একটা ছোট্ট গ্রাম, নাম তার মধুপুর। চারিদিকে সবুজের ধানক্ষেত, সরু কাঁচা রাস্তা। গরিব কিন্তু পরিশ্রমী মানুষ। এই গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা কুঁড়ে ঘরে বাস করত তিনজন মানুষ, বাবা, মা এবং তাদের একজন মেয়ে নিশি। বাবা খেতে খামারে দিনমজুরের কাজ করে, মা অন্যের বাড়িতে কাজ করেন, আর নিশি স্কুলে পড়তে যায়। গরিব বলে নিশি টিউশন ফি দিতে পারতো না, তাই নিজের মেধাকে কাজে লাগিয়ে ঘরে বসেই পড়তো। আর সে অনেক ভালো ছাত্রী হয়ে ওঠে। স্কুলের স্যার ম্যাডাম সবাই তাকে অনেক আদর ও ভালোবাসতো, তাই স্কুলে তাকে কম টাকা দিয়েই পড়তে দিত। কিন্তু তবুও অভাব তাদের জীবনে প্রতিদিনের লড়াই থেকেই যেত। একদিন নিশির মা কাজ থেকে বাড়ি ফিরে আর বলে, বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল, ওদিকে রাতের খাবার বানাতে হবে আমাকে। এভাবে আর কতদিন দেখতে হবে তা কে জানে, একটু যে বিশ্রাম নেব তারও সময় নেই। এই কথা বলে তিনি বিছানায় বসে থাকে। ঠিক তখনই নিশির বাবা ঘরে ঢোকে আর বলে, নিশির মা, তুমি একা একা কি বিড়বিড় করছো বলো তো? আমি সেই উঠান থেকে শুনতে পেলাম, আবার কি কিছু হয়েছে? এই সব কথা শুনে নিশির মা তখন বলে, কি আর হবে, আমি সারাদিন অন্যের বাড়িতে কাজ করে ফিরি, আর এখানে এসেও আমাকে কাজই করতে হয়। এই সব বলছিলাম, আমার যত পোড়া কপাল। তখন নিশির মায়ের কথা শুনে নিশির বাবা মন খারাপ করে বলে, কি আর করবে, সবই আমাদের ভাগ্য। নইলে দেখো, আমরা দুজনই খেটে পরিশ্রম করছি, কিন্তু কিছুতেই অভাব দূর করতে পারছি না। এই কথা বলে তারা দুজনই মন খারাপ করে ফেলে। তার একটু পর নিশি আসে আর বাবা মায়ের মন খারাপ দেখে সে বলে, মা, বাবা, তোমরা এসে গেছো, আর তোমাদের কি হয়েছে? এইভাবে মন খারাপ করে আছো কেন, আমাকে বলো। তখন মেয়ের কথা শুনে তার বাবা সব কথা বলতে থাকে, আর বাবার মুখে সকল কথা শুনে নিশি বলে, মা, তোমাকে আর রান্না করতে যেতে হবে না, তুমি এখানে বসে বিশ্রাম নাও, আমি কে রান্না করে আনছি। ছোট মেয়ের মুখে রান্নার কথা শুনে নিশির মা বলে, নিশি, তোমাকে আর কষ্ট করতে হবে না, আর আমি চাই না তোমার মতো ছোট মেয়ে কাজ করুক, তুমি পড়তে বসো। এই কথা বলে নিশির মা রাতে খাবার রান্না করতে চলে যায়। তখন সন্ধ্যায় নিশির মা রান্নাঘরে গিয়ে মাটির হাঁড়ি থেকে তাকিয়ে দেখে সামান্য চাল ডাল পড়ে আছে, যা একবেলা শেষ হয়ে যাবে। তাই তিনি কষ্টে বলে, আহারে, চালটুকু শেষ হয়ে গেছে, কাল সকালে রান্নার কিছুই থাকবে না, কি যে করি। এই কথা বলে নিশির মা সেই সামান্য চাল ডাল দিয়ে রান্না করতে থাকে। তারপর খাবার রান্না করে ঘরে নিয়ে যায় এবং তারা তিনজন একসাথে মিলে খাবার খেয়ে নেয়। পরের দিন সকালে নিশির বাবা কাজ করতে বের হয়, কিন্তু সেই দিন নিশির বাবা কোথাও কোনো কাজ পায় না। তাই দিন শেষে তিনি আবারও বাড়ি ফিরে আসে আর ক্লান্ত গলায় বলে, আজও কাজ পেলাম না, হাত পা কাঁপছে, শরীরও ভালো নেই, মনে হয় আর বেশি দিন কাজ করতে পারবো না। তখন বাবার এই কথা শুনে নিশি চোখে জল নিয়ে বলে, বাবা, তুমি কষ্ট করো না, আমি বড় হলে তোমার সব দুঃখ কষ্ট দূর করব। আমাদেরও একদিন নিজের একটা সুন্দর ঘর হবে, আকাশ ছোঁয়া ঘর। মেয়ের এই কথা শুনে তার মা আস্তে আস্তে মেয়েকে জড়িয়ে ধরে আর বলে, স্বপ্ন দেখাই তো আমাদের শক্তি নিশি, আল্লাহ চাইলে কোনো একদিন হয়তো অলৌকিক কিছু ঘটবে, তখন আমাদের কোনো অভাব অনটন থাকবে না। হ্যাঁ মা, তুমি সত্যি কথাই বলেছ, আর সেই দিন আমিও গ্রামের বাকি মেয়েদের মতো সুন্দর জামা পরতে পারবো। নিশির এই কথা শুনে তার মা ও বাবা মনে কষ্ট নিয়েও মুখে হাসি দেখায়। অন্যদিকে সেই রাতেই ঘটে অদ্ভুত এক ঘটনা। আকাশে ঝড়ো হওয়া, বজ্রপাত, কিন্তু হঠাৎ একটা অচেনা আলো নেমে আসে। তখন নিশি আকাশের দিকে তাকিয়ে সেই উজ্জ্বল আলো দেখে এবং নিশি তার বাবা মাকে ডেকে বলে,
বাবা, মা, ওই আলোটা দেখো, মনে হচ্ছে মেঘ ফুটেই কিছু নেমে আসছে। আর এমন উজ্জ্বল আলো আমি আগে কখনোই দেখিনি। তোমরা কি বলতে পারো এটা কিসের আলো? তখন মেয়ের কথা শুনে নিশির মা বলে, না রে মা, আমারও তো এমন উজ্জ্বল আলো কোনোদিনও দেখিনি। আর এই আলো চাঁদের আলো থেকে উজ্জ্বল। চল তো বাইরে গিয়ে দেখি। এই কথা বলে তারা সবাই বারান্দায় যায়। তখন ধীরে ধীরে দেখা যায় আকাশ থেকে একটা ছোট্ট ঝলমলে ঘর নেমে আসছে। ঘরটা নিশিদের উঠানে এসে থামে। দরজা নিচ থেকেই খোলে। ভেতর থেকে নীলচে আলো ছড়িয়ে পড়ে। এই সব কিছু দেখে তারা তিনজন অবাক হয়ে যায় এবং নিশির মা আতঙ্কিত হয়ে বলে, হায় আল্লাহ, এ আবার কি? আমাদের ঘরের সামনে এই উজ্জ্বল উড়ন্ত ঘর আসলো কোথা থেকে? এই রকম ঘর আগে কখনোই দেখিনি আমি, আর শুনিও নি। নিশির মায়ের কথা শুনে নিশির বাবা বিস্ময়ে বলে, উড়ন্ত ঘর? তার আবার ডানাও আছে? আকাশ থেকে ঘর নেমে এলো, কিন্তু ঘর তো কাউকে দেখতে পারছি না। বাবার এই কথা শুনে নিশি আনন্দে বলে, বাবা, মা, এই ঘর সাধারণ ঘর নয়, এটা অলৌকিক, যা আমাদেরকে সাহায্য করতে এসেছে। কিন্তু এর ব্যবহার জানবো কিভাবে? এই কথা বলে নিশি আশপাশে দেখতে থাকে ঘরে কেউ আছে কিনা। তখন হঠাৎ ঘরের ভেতর থেকে ঝলমলে পোশাক পরা এক সুন্দরী আকাশপরী বেরিয়ে আসে আর মধুর কণ্ঠে বলে, ভয় পেও না, আমি আকাশপরী। আমি এসেছি তোমাদের স্বপ্ন পূরণ করতে। এই ঘর হলো জাদুর উড়ন্ত ঘর। আকাশপরীর কথা শুনে নিশি হতবাক হয়ে বলে, আকাশপরী, তার মানে কি এই ঘর আমাদের আর ভাঙা ঘরে থাকতে হবে না? সেই সাথে আমাদের অভাবও কি দূর হয়ে যাবে? তখন নিশির কথা শুনে আকাশপরী হেসে বলে, হ্যাঁ, তোমাদের সকল অভাব দূর হয়ে যাবে, তবে তার জন্য শর্ত আছে। এই উড়ন্ত ঘরটা আকাশে উড়বে, অসংখ্য দেশে যাবে, কিন্তু শুধু তখনই যদি তোমরা সততা, দয়া আর ভালোবাসা ধরে রাখো। তবে এই ঘর তোমাদের হবে। আর যদি তোমরা লোভ বা মিথ্যায় ঢুকতে পারো, তখনই এই ঘর ভেঙে যাবে। আকাশপরীর কথা শুনে নিশির বাবা কৃতজ্ঞ গলায় বলে, আমরা সব সময় সৎভাবে বাঁচবো পরিমা, আপনি কোনো চিন্তা করবেন না। আর এত দুঃখ কষ্টের মাঝেও আমরা সৎ থাকতে পেরেছি, তাই এখনো পারবো। তারপর তাদের সবার কথা শুনে আকাশপরী মিষ্টি হেসে আকাশে মিলিয়ে যায়। অন্যদিকে নিশি ও তার বাবা মা সৎ পথে চলতে থাকে। তাই তারা সেই উড়ন্ত ঘরে থাকতে শুরু করে এবং সেই মুহূর্তে নিশিদের ছোট্ট জীবন যেন বিশাল স্বপ্নে ভরে যায়। গ্রামের ধনী এক মহিলা অনেক দিন ধরে গরিবদেরকে কষ্ট দিয়ে আসছে। সে নিষ্ঠুর, লোভী আর ক্ষমতার লালসায় অন্ধ। আর যখন সে নিশিদের জাদুর উড়ন্ত ঘরের কথা জানতে পারে, তখনই সে বলে, উড়ন্ত ঘর, যদি এটা আমার হতো, আমি পুরো দেশ শাসন করতাম। ওই গরিবদের থেকে এটা কেড়ে নিতে হবে। তাই সে এক কালো জাদুকরের সাহায্য নেয় এবং সেই জাদুকরি ঘরের সব কথা বলে। তখন মহিলার কথা শুনে জাদুকর তার অদৃশ্য শক্তি দিয়ে সবকিছু দেখে আর বলে, এই ঘর শুধু সৎ মানুষের, কিন্তু তুমি যদি মিথ্যা আর লোভ দিয়ে ঢোকো, ঘর তোমাকে হারিয়ে দেবে। তাই তুমি নিজের লোভ পরিহার করো। জাদুকরের কথা শুনে মহিলা হাসতে হাসতে বলে, আমি ভয় পাই না। আমি যেভাবেই হোক এই ঘরটা আমার করব। কেউ আমাকে আটকাতেই পারবে না। অন্যদিকে ঘরটা নিশিদেরকে নিয়ে যায় দূরের এক পাহাড়ে। পাহাড়ে আছে সোনালি ফুল, ঝর্ণা, কথা বলা পাখি। নিশি এসব দেখে অবাক হয়ে বলে, দেখো, গাছগুলো আমাদের সাথে কথা বলছে। আর আমরা সুন্দর পাহাড়ে চলে এসেছি, যা কোনোদিন দেখতেই পাইনি। কিন্তু হঠাৎ সেই মহিলা পাহাড়ে হাজির হয় এবং চিৎকার করে বলে, ঘরটা আমার হাতে তুলে দাও, নইলে শেষ করে দেব তোমাদের। মহিলার কথা শুনে নিশির বাবা দৃঢ় কণ্ঠে বলে,
এই ঘর লোভীদের জন্য নয়, এটা আমাদের সততার পুরস্কার। তাই বাঁচতে চাইলে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু সেই মহিলা যেতে চায় না। তখন জাদুর উড়ন্ত ঘরটা ঝলমলে আলো ছড়ায় আর গভীর কণ্ঠে বলে, দুষ্টুদের জন্য এখানে জায়গা নেই, তাই ভালোই ভালোই ফিরে যাও, না হলে ধ্বংস হয়ে যাবে। জাদুর উড়ন্ত ঘরের কথা শুনেও মহিলা হাল ছাড়ে না। তাই সে কালো জাদুকরের কাছে যায় আর সেখান থেকে অশুভ শক্তি নিয়ে আসে। আকাশে কালো ঝড় ওঠে আর মহিলা বলে, এবার দেখি কে আমাকে রুখতে পারে। তখন নিশির মা ভয়ে ভয়ে বলে, আল্লাহ, ঘরটা ভেঙে পড়ছে, এবার আমাদের কি হবে? আমরা তো কোনো লোভ করিনি, তাহলে আমাদের সাথে এ কি হচ্ছে? মায়ের কথা শুনে নিশি দৃঢ় কণ্ঠে বলে, না মা, আমরা ভয় পাবো না। আমরা একে অপরকে ভালোবাসি, আমাদের কোনো ক্ষতি হবে না। ঘর আমাদেরকে রক্ষা করবে। নিশির হৃদয়ের শক্তি ঘরকে আলো ভরিয়ে তোলে। ঝড় কেটে যায়, কালো জাদু ভেঙে যায়, মহিলা ভয় পেয়ে পালিয়ে যায়। তারা আবার গ্রামে ফিরে যায়। তারপর নিশি হাসি মুখে বলে, এটা শুধু আমাদের নয়, এটা সবার। যে কেউ সৎ আর দয়ালু হলে এই ঘর তাকে সুখ দেবে। তারপর থেকে গ্রামের গরিব মানুষেরা জাদুরন্ত ঘর থেকে খাবার পায়, অসুস্থরা ঔষধ পায় আর সবার মুখে হাসি ফোটে। সেই সাথে নিশি তার বাবা মায়ের সাথে হাসি খুশি দিন কাটাতে থাকে। বহু বছর আগের কথা। লামা নামের একটা সুন্দর পাহাড়ি গ্রাম ছিল। চারপাশে সবুজ পাহাড় আর সেই পাহাড়ের উঁচু নিচু জায়গায় ছোট ছোট ঘরবাড়ি দেখা যেত। এবং সেই পাহাড়ি গ্রামে এক কোণে ছোট্ট ঘরে বাস করত দুই অনাথ বোন, রাখি আর পূর্ণিমা। মা বাবা তাদের ছোটবেলায় মারা গিয়েছিল, তাই তারা একে অপরকে সাহায্য করে বড় হয়। তাদের অভাবে জীবনে দিন কাটতো। তারা দুই বোন একসাথে গ্রামের এক ধনী পরিবারে কাজ করত, কিন্তু তারা ছোট বলে সেই মহিলা তাদের টাকা একেবারে কম দিত। তাই অভাব যেন পিছুই ছাড়তো না। একদিন রাতে তারা দুই বোন খাবার খাচ্ছিল। তখন রাখি কাঁদতে কাঁদতে বলে, পূর্ণিমা বোন আমার, আজ আবার আমাদের রুটি কম পড়েছে। ভালো কোনো খাবারও তো খেতে পারি না, তার মধ্যে এই রুটিও কম হয়। আমরা যতই পরিশ্রম করি, অভাব যেন আমাদের পিছুই ছাড়ে না। রাখির কথা শুনে পূর্ণিমা মন খারাপ করে বলে, আপু, তুমি সত্যি কথাই বলেছ। আমার অনেক কষ্ট হচ্ছে, তবে আমরা একে অপরের পাশাপাশি আছি, তাই অন্তত আমাদের মন ভালো থাকে। বোনের এই কথা শুনে রাখি মন খারাপ করে বলে, বোন, তুই যাই বলিস, আমরা যতই কষ্ট করছি অভাব যেন আরো বেশি হয়ে যায়। এই অভাব থেকে আমরা কি কোনোদিনও মুক্তি পাবো না? তখন বড় বোনের মুখের অভাবের কথা শুনে ছোট বোন পূর্ণিমা বলে, আপু, তুমি কষ্ট পেও না, দেখো আমরা ঠিক একদিন সুখ শান্তি ফিরে পাবো। বোন, তোর কথাই যেন সত্যি হয়। আমার অভাব দেখতে আর ভালো লাগে না। এই সব কথা বলে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে রাখি পূর্ণিমার ঘরে সমস্ত কাজ করে। তারপর তারা দুই বোন ধান খেতে কাজ করতে চলে যায়। সেই কাজ শেষ করে গ্রামে ধনির বাড়িতে কাজ করতে চলে যায়। সেখানে তারা ঘরের সব কাজ করত। সব ঘরের ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, রান্না করা, বাসন মাজা সবকিছুই তাদের করতে হতো। কিন্তু দিন শেষে কঠোর পরিশ্রমের পর তাদের সামান্য টাকা দিয়ে বাড়িতে ফিরতে হতো। তাই দুঃখের বিষয় হলো তাদের প্রচেষ্টা আর সেই সামান্য টাকা দিয়ে অভাব দূর হতো না। অন্যদিকে শহরে তাদের এক চাচি ও চাচাতো বোন ছিল। তারা শহরের বড় বাড়িতে বাস করত। সেই সাথে তাদের চাচি অনেক লোভী প্রকৃতির ছিল। তাই রাখি ও পূর্ণিমার দুর্দিনের কথা শুনে চাচি লোভী হাসি হাসে, সাথে তার মেয়ে ড্রোন দিয়ে খেলা করে।
তাদের চাচি ছিল লোভী এবং স্বার্থপর। তার কাছে শুধু টাকা সম্পাদনার ক্ষমতার গুরুত্ব ছিল। তাই তাদের চাচি হেসে বলে, যদি এই দুই বোনকে শহরে আনি, তারা আমার ঘরে সব কাজ করবে আর আমি শুধু সামান্য খাবার দেব। এতে আমার অনেক টাকা বেঁচে যাবে। এই কথা বলে চাচি হাসতে থাকে। তখন মায়ের কথা শুনে তার নিজের মেয়ে চাঁদনি শৌখিন স্বরে বলে, মা, সত্যি কি তারা আসবে? আর তুমি যেমনটা ভাবছো তারা ঠিক সেইভাবেই তোমার কথা মতো চলবে? চাঁদনির এই কথা শুনে তার মা হেসে বলে, হ্যাঁ মা, তুই কোনো চিন্তা করিস না। আমার হাতের ইশারায় ওদেরকে ঘোরাবো। তুই দেখে নিস, তারা কোনো বিকল্প কিছু করতেই পারবে না। মায়ের এই কথা শুনে চাঁদনি হেসে বলে, মা, ওরা যদি তোমার সব কথা মেনে চলে তাহলে আমিও অনেক কিছু করতে পারবো। আমার সকল কাজ ওদেরকে দিয়ে করাবো। এই কথা বলে চাঁদনি আনন্দে হাসতে থাকে। পরের দিন সকালে চাঁদনি ও তার মা গ্রামে চলে যায় রাখি পূর্ণিমাকে আনতে। তখন চাঁদনির মা বলে, রাখি পূর্ণিমা, তোমরা কি আমাদের সঙ্গে শহরে যাবে? আমরা তোমাদের কোনো কষ্ট পেতে দেব না, আর তোমরা আমার মেয়ের মতোই হয়ে থাকতে পারবে। চাচির কথা শুনে রাখি পূর্ণিমার দিকে তাকায় এবং সবকিছু বিবেচনা করে বলে, চাচি, আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, আর গ্রামের কাজ করতেও আমাদের অভাব পূরণ হচ্ছে না। তাই আমরা আপনার সাথেই রাজি, আমরা শহরে যাব। রাখির কথা শুনে পূর্ণিমা বলে, হ্যাঁ চাচি, আমরা আপনার সাথে শহরে যাব। সেই সাথে আমরা একটু সুখ শান্তি পেতে চাই। তাদের দুই বোনের কথা শুনে চাচি মিষ্টি হাসি দিয়ে বলে, ও ভয় নেই, তোমরা দুই বোন আমার কাছে নিরাপদেই থাকবে আর সুখে শান্তিতে থাকতে পারবে। এই সব কথা বলে তাদের দুই বোনকে মিথ্যা প্রলোভন দেখাতে থাকে। অন্যদিকে তারা দুই বোন চাচির সকল কথা সত্যি বলে ধরে নেয়। তাই তারা হাসি মুখে চাচির সাথে শহরে চলে যায়। কিন্তু বাড়ি ফিরেই তাদের চাচি নিজের স্বরূপ দেখাতে শুরু করে। সেই সাথে তাদের কাছে আর কোনো বিকল্প পথ ছিল না। তাই চাচি গভীর স্বরে বলে, আজ থেকে তোমরাই ঘরের সব কাজ করবে। রান্না, ঝাড়ু, কাপড় ধোয়া সবই তোমরা করবে। আর কাজ করলেই খেতে পাবে, কাজ না করলে খাবার খেতে পারবে না। তখন চাচির এই কথা শুনে তারা দুই বোন অবাক হয়ে যায়। আর রাখি বলে, চাচি, আপনি এসব কি বলছেন? আর আপনি বলেছিলেন আমরা আপনার মেয়ের মতো সুখে থাকবো, তাহলে এখন কাজ করতে বলছেন কেন? হ্যাঁ চাচি, আপু তো ঠিক কথাই বলেছে। গ্রামের মধ্যে এক কথা বলেছেন আর এখানে অন্য কথা বলছেন। তখন তাদের দুই বোনের কথা শুনে চাচি হাসতে হাসতে বলে, বোকা কোথাকার! আরে এইসব কথা না বললে তোরা আমাদের বাড়িতে আসতে চাইতি না, তাই কতগুলো মিথ্যা কথা বলেছিলাম আর তোরা সেগুলো সত্যি বলে ধরে নিয়েছিস। মায়ের কথা শুনে চাঁদনি হেসে বলে, মা, তুমি সত্যি অনেক বুদ্ধিমতী, আর ওরা তোমার মিথ্যা কথাগুলো ধরতেই পারেনি। সত্যি গ্রামের মানুষগুলো খুবই বোকা হয়। তারপর চাঁদনি ও তার মা তাদের দুই বোনকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো আর দিন শেষে শুকনো রুটি খেতে দিত। আবার কাজ শেষ করতে দেরি হলেও তাদেরকে মাঝে মাঝে চাচি ও চাঁদনি মারধর করত। কিন্তু শত কষ্টের মাঝেও দুই বোনের ব্যথা সহ্য করতে হতো আর কখনোই অন্যের প্রতি খারাপ আচরণ করতো না। একদিন রাখি বোনের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, বোন, তুই কষ্ট পাস না, আমরা ধৈর্য ধরবো আর আমাদের সততা একদিন সুখ এনে দেবে। শোন বোন, সৎ থাকার পথে আমাদের শেষ পর্যন্ত শান্তি দেবে। বড় বোনের এই কথা শুনে পূর্ণিমা বলে, হ্যাঁ আপু, আমরা ধৈর্য ধরবো, কারণ আমি বিশ্বাস করি সততা সর্বকৃত্তম পন্থা আর আমাদের একে অপরের সুখ আসবে। একদিন কাজের ক্লান্তিতে তারা দুই বোন হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে নদীতে পৌঁছে যায়। সেই নদীটি সাধারণ নদীর মতো ছিল না, সেই নদীতে লুকানো ছিল রহস্য। কারণ সেই নদীতে সোনা ও রূপার জল প্রবাহিত হতো, আর জলে সূর্যের আলো পড়লেই সোনা ও রূপার চুড়ি ঝলমল করত। এই সব কিছু দেখে তারা দুই বোন অবাক হয়ে যায় এবং পূর্ণিমা বলে,
আপু দেখো, এই নদীর পানি কেমন সোনা আর রূপার মতো, সেই সাথে চুড়িও ঝলমল করতে দেখা যাচ্ছে। তখন বোনের কথা শুনে রাখি তাকিয়ে বলে, হ্যাঁ বোন, দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে কেউ আমাদের জন্য এটা সাজিয়েছে। এগুলো যদি আমাদের হতো তাহলে আমরা একটু সুখ শান্তি পেতাম। এই কথা বলে তারা দুই বোন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন হঠাৎ নদীর জলে একটা পরী হাজির হয়। সে নীল রঙের ড্রেস পরে হাতে ছোট্ট জাদুর ভান্ডার নিয়ে চলে। আর সেই নীলপরি বলে, হ্যালো রাখি পূর্ণিমা, আমি তোমাদের দুঃখ দেখেছি, তোমরা সৎ হওয়া, আমি তোমাদের কিছু উপহার দিতে এসেছি। এই কথা বলে নীলপরি তার জাদু শক্তি দিয়ে নদী থেকে এক জোড়া সোনার চুড়ি আর এক জোড়া রূপার চুড়ি এনে রাখি পূর্ণিমার হাতে তুলে দেয়। আর পরি হেসে বলে, রাখি পূর্ণিমা, এগুলো জাদুর চুড়ি, যা তোমাদের শুধু সৌন্দর্য দেবে না, দুঃখ কষ্টও কমাবে। তোমার সৎ, আর তাই তোমাদের সুখী জীবন দিতে চাই আমি। তখন পরীর কথা শুনে রাখি ও পূর্ণিমা অনেক খুশি হয়ে যায়। আর রাখি বলে, জাদুর পরী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আমাদের চাচির হাতে মার খেতেই মরতে হতো, আমরা আপনার কথা কোনোদিনও ভুলবো না। জাদুর পরী, আজকে আমরা সততার পুরস্কার পেলাম, কারণ আমরা বিশ্বাস করেছিলাম যে দুঃখের পরেই সুখ আসে, আর সেই সুখ আমাদের জীবনে এসেছে। তাদের দুই বোনের কথা শুনে নীলপরি হেসে বলে, তোমরা সৎ, তাই তোমাদের জীবন সুখে এসেছে, কিন্তু তোমরা যতদিন সৎ হয়ে থাকতে পারবে ঠিক ততদিনই জাদুর সোনা ও রূপার চুড়ি কাজ করবে। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায়। হঠাৎ তাদের চারপাশের পরিবেশটা বদলে গেল। চাচির শহরের অন্ধকার ঘরে পরিণত হলো। সেই সাথে নদীর ধারে নতুন চাদর ঘর তৈরি হলো। ঘরে খাবার, খেলনা, নতুন জামা কাপড় সবকিছুই ছিল। তখন তারা নতুন ঘর দেখে অনেক খুশি হয়ে যায়। আর রাখি হেসে বলে, বোন, আমাদের আর ভয় নেই, আমরা নিরাপদ, চাচি আর আমাদের ক্ষতি করতে পারবে না, আজ থেকে আমরা এই ঘরেই থাকতে পারবো। বড় বোনের এই কথা শুনে পূর্ণিমা খুশি হয়ে বলে, হ্যাঁ আপু, এখন থেকে আমরা আমাদের জীবন নিজেদের মতো করে কাটাতে পারবো, চাচির অত্যাচার মারও খেতে হবে না, সেই সাথে ভালো খাবারও খেতে পারবো। তাদের এত আনন্দ দেখে জাদুর পরী আবারও প্রকট হয় আর বলে, রাখি পূর্ণিমা, তোমরা যেভাবেই সৎ থেকেছ তাই তোমাদের জন্য এই জাদুর ঘর, এখানে তোমরা নিরাপদে থাকো, সুখে থাকো। তারপর তারা দুই বোন জাদুর ঘরে ঢোকে আর সুখে শান্তিতে ও আনন্দের সঙ্গে জীবন কাটাতে লাগলো। নদীর ধারে বসে তারা খেলতো, গান গাইতো, পড়াশোনা করত। চুরির জাদু তাদের ছোট্ট ছোট্ট দুঃখ দূর করত, সেই সাথে তাদের আর কোনো অভাব ঘিরে ধরতে পারেনি, বরং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।